শতাব্দী রায়ের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। এই শতাব্দী রায় তিনি কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন, এটাও জানতে পারছিলাম। আর এখন যে খবর আমরা পাচ্ছি, শতাব্দী রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন। এবার কি কারণে গেছেন, কি বৃত্তান্ত, সেগুলো এখনো পর্যন্ত জানি না বা স্পষ্ট নয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কথা বলছেন, আমার বাসা তিনি বসে আছেন তৃণমূলের, তিনি বলছেন তিনি তার যে বিধায়কদের কথা তিনি বলছেন তারা শুভেন্দু অধিকারী ছবি আমরা দেখছি। একটু আমরা একে একে শুনি প্লিজ, কারোর কথা শোনা যাচ্ছে না। একটা ডিবেটে প্লিজ ভাই, প্লিজ আমি ডেফিনেটলি তোমার বিরোধিতা করার জায়গা থাকবে, তুমি কথা বলবেও, কিন্তু সবাইকে একটু সুযোগ না দিলে মানুষের কথা তো পৌঁছাচ্ছে না। এই ছবিটা আমরা লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে, একটু এই ছবিটাতে ফোকাস করি। আপনাদের বলি যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে গিয়েছেন, আমি আসছি, শুভেন্দু অধিকারী গিয়েছেন শতাব্দী রায়ের বাড়িতে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিছুক্ষণ আগে আমরা ঋতব্রতর একটা ছবি বাইট শোনাচ্ছিলাম আপনাদের, যে সংখ্যা বাড়বে, ফলে এখন বিধায়কদের যেমন সংখ্যা বাড়ছে, সাংসদদেরও সংখ্যা বাড়বে আগামী দিনে কিনা সেটার জন্য আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু এটা তো খুব অভিপ্রেত ঘটনা চার্লসদা, এখন মানে এই পরিস্থিতিতে মানে এটা নিয়ে সমালোচনা করার জায়গা কি আছে? মানে নীলাঞ্জনরা যদি এই কথা বলে এখন যে না এটা কেন হচ্ছে, এটা কেন হবে, বা বিজেপি করেছে, এর পেছনে বিজেপি আছে, দেখুন মুখ্যমন্ত্রী গেছেন, আমরা কি কথা বলতে পারবো? তো এটা তো বিজেপি করছে। না আপনি উত্তরটা দিন, আপনি অ্যানালিস্ট নন, আপনি বিজেপির মুখ্যমন্ত্রী গেছেন তো কি হয়েছে? মানে তাতে কেন যাবেন? তার মানে তো উনি তৃণমূল কংগ্রেসের ভাঙাতে গেছেন। শতাব্দী রায় যে বৈঠকটায় উপস্থিত ছিলেন, সেটাই তো আমি বলছি। কোন বৈঠকটা কোথায় হয়েছে? বন্দুক ধরে তো কেউ অবশ্যই তাই হয়েছে, তাদেরকে চেক করা হয়েছে। এটা কাকুলি ঘোষ দস্তিদারকে দিয়ে বিজেপি করিয়েছেন, অ্যাবসলিউটলি বিজেপি করিয়েছে, মাথায় বন্দুক ধরে একদম। না হলে তারা কেন গেছেন? তাদের প্রত্যেকের কোন কোনো কেস আছে, তাদের বলা হয়েছে ইডি লাগানো হবে, সিবিআই লাগানো হবে, তোমরা সই না করলে তোমাদেরকে লাইফ হেল্প করে দেওয়া হবে, এটাই বিজেপি বলেছে। বেশ, আমি চার্লসের কাছে আসি তাহলে। দেখুন, প্রথমেই আপনাদের মনে করিয়ে দিই দর্শকদের যে বিজেপি মতাদর্শ, কর্মসূচি এবং অবস্থানগত পলিটিক্স করে। পলিটিক্স দু রকমের হয়, একটা হচ্ছে পলিটিক্স অফ পাওয়ার, একটা পলিটিক্স অফ সেবা। পলিটিক্স অফ পাওয়ার হচ্ছে যেখানে মাফিয়া রাজ, যেখানে চমকে ধমকে তোলাবাজি করে আপনাদের ক্ষমতায় থাকতে হবে, যেটা তৃণমূল করে। আর আমরা যেটা করি দ্যাট ইজ পলিটিক্স অফ সেবা। আমরা এখানে মনে করি যেটা দীনদয়াল উপাধ্যায়ের যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন যে, আমি কিন্তু আপনার সঙ্গে আপনার বলার সময় কথা বলি, আমায় কথা বলতে দিন। আমাদের দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, সেখানে আমরা কি বলছি, কি শুনছি আমরা, সেখানে বলা হচ্ছে যে সমাজের শেষ প্রান্তে যে মানুষটি বসে আছে, যে সবচেয়ে বড় শোষিত, যে সবচেয়ে বড় নিপীড়িত, তার কাছে সেবা পৌঁছে দেওয়া। আমরা পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছি। আমাদের এখানে পশ্চিমবঙ্গের মানুষ সেবা করার সুযোগ দিয়েছে, সোনার বাংলা করার সুযোগ দিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা সফল হয়েছে। আমরা মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী তখন কিন্তু আমাদের, উনি যখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করতে যেতেন, সেখানে বিজেপির কোনো বিধায়ক, বিজেপির কোনো সাংসদকে আমন্ত্রণই জানানো হতো না। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এবারে যে যুদ্ধটা হয়েছে, মমতা ভার্সেস জনতা, মমতাকে হারানোর কথা জনতা ঠিক করেছে। আর আমরা আবারও বলেছি, এটা কিন্তু বিজেপির সরকার না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সরকার। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী না, তিনি সবার মুখ্যমন্ত্রী। সেই জন্যই শুভেন্দু অধিকারী যখন কোনো এখনও পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করেছেন, সেখানে কিন্তু উনি তৃণমূলের সাংসদদেরও আমন্ত্রণ জানিয়েছেন, এমএলএদেরও আমন্ত্রণ জানিয়েছেন, তারা কিন্তু গিয়েছেন, তারা তাদের বক্তব্য বলেছেন। এবং তারা এটাও বলেছেন যে এই প্রথম আমরা দেখলাম যে কোনো অপোজিশন কোনো মুখ্যমন্ত্রী তিনি তাদের কথা মন দিয়ে শুনেছেন এবং অন দ্য স্পট বলেছেন যে তিনি তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। অতএব এখানে কার বা কোন কে তৃণমূলের এমপি, তার বাড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছেন, কেন গিয়েছেন আমি বলতে পারবো না, আমি তো এখানে বসে আছি, ওখানে দিল্লিতে কি হচ্ছে বলতে পারবো না। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী যদি কোনো জায়গায় গিয়ে থাকেন কারো বাড়িতে, প্রবলেমটা কোথায়?
আমরা কেন ভেবে নিচ্ছি আমরা কেন ভেবে নিচ্ছি যে ওখানে কোনো ষড়যন্ত্র করতে মুখ্যমন্ত্রী যাবে? আমাদের 208 জন আমাদের শতাব্দী রায় হয়তো শুভেন্দু অধিকারী ওখানে গেছেন, বলেছেন যে আপনি আসুন বিকেলে চা খাবো। আমাদের 200 আমরা 208 জন একদম সৌজন্য চা খাবো হতে পারে যে চা খাবো আপনি আসুন। আমরা পশ্চিমবঙ্গে যিনি যে বলছেন একটু শেষ করে দিই চার্লস দা। হ্যাঁ, আমরা যে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছি তো মানুষের রায় ক্ষমতা এসেছি, ক্লিয়ার ম্যান্ডেট পেয়েছি। আমাদের তৃণমূলের এমএলএ ভাঙিয়ে আমাদের কি লাভ আছে? দরকারি বাকি কি প্রয়োজন আছে? সংখ্যা তো আছে। এটা তো বোঝা, এই বোঝা কেন নিতে যাবো? হ্যাঁ বেশ, চলুন দিই। না আমি বলতে চাইছি যে তৃণমূলের যিনি বসেছেন উনি বলছেন, নীলাঞ্জন বলছে যে নিজেদের লোকের কথাই নিজেরা, এমন একটা দল, সে একটা দলের মধ্যেই আরেকটা দল। এটা তো খুব ভাববার বিষয়। আমি একটা দল তৈরি করেছি খুব অনেস্টির সাথে, যে আমার দলটা যে 15 বছর ধরে ক্ষমতাতে রয়েছে, খুব ভালো কথা। তা তার বিধায়করা তাদের নিজেদের মধ্যেই মমতা ব্যানার্জিকে মানে বাদ দিয়ে তারা নিজেরা আরেকটা দল করছে। তার দলে কতজন আসছে? আবার প্রত্যেকদিন বলছে ঋতব্রত, না ঋতুর মতো, আমি তো বলিনি, ঋতব্রতের মতো একটা লোক যে সিপিএম থেকে এসছে, যে মমতা ব্যানার্জি, না আমার কথাটা শুনুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না যে মমতা ব্যানার্জি বলেছিল যে আমি সিপিএম কে মানি না, সিপিএম কে পছন্দ করি না, সিপিএম এর এগেইনস্টে আমাদের লড়াই, তাহলে তার দলের লোক ঋতব্রত। উনি বলেছেন আমি বামপন্থী, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার থেকে বড় বামপন্থী কেউ নেই। না উনি মুখে বলেছেন বামপন্থী, কিন্তু ওনার লড়াইটা তো উনি সবাইকে দেখিয়েছেন যে বামপন্থী মানে সিপিএম চোর, সিপিএম চোর। এই যে কথার মাঝখানে কথা বলে, কথা মাঝখানে কথা হয় না। সিপিএম চোর এই বলে তো সে এসছে 2011 সালে কংগ্রেসের হাত ধরে হোক, সে এখন অস্বীকার করে, যাই হোক স্বীকার করলো কি অস্বীকার করলো তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। কংগ্রেস দলটা 50 বছর ধরে এখানে ক্ষমতাতে নেই, কিন্তু তারপরেও দেখুন কংগ্রেসের কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি 2টো হলেও ভোট পাবেন, 5টা হলেও ভোট পাবেন, এটা কথা। কংগ্রেসের ক্ষমতাতে নেই, কিন্তু আজকে তৃণমূল দলের অবস্থা দেখুন আপনি, যে 15 বছর যেতে না যেতে তাদের দলের মধ্যে, দলের আন্ডারেই আবার একটা দল, এরকম আপনি কোনোদিন দেখেছেন? আপনি মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো এরকম দেখেছেন? আর এমন একটা সততার প্রতীক, হাওয়াই চপ্পল, সাদা শাড়ি, তারপরেও তো দলের মধ্যে দল। এবং বাইরন বিশ্বাস এমন একজন লোক সাগরদিঘি থেকে সেই সময় চরিত্র চলে, একজনই বিধায়ক জিতেছেন, তাকেও কিন্তু দেখলাম কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে, কারণ ওখানে কাজ করা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। বাইরন বিশ্বাস তখন কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রকম বিষোদ্গার করে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। তাকেও তৃণমূলে নিতে হবে, তাকে না, সাথে কংগ্রেস মানে সেই সময় কিন্তু বিরোধিতা কিছু থাকবে না, এটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা ছিল, যে বিরোধিতা থাকবে না। বিজেপিকে সেটা করতে পারেনি হয়তো কোনো জায়গায়, কোনো একটা পয়েন্টে গিয়ে সেটা হয়তো করা সম্ভব হয়নি, কিন্তু বাইরন বিশ্বাসের সঙ্গে সেটা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে সেটা হয়েছে।